চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বহরের একটি গাড়ি। এই ঘটনায় ট্রাক চালক সহ দুজনকে আটক করা হয়েছে। বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ দুই সমন্বয়ক জনাব হাসনাত এবং সার্জিস চট্টগ্রামে দুর্ঘটনায় পড়েছেন এবং এই দুর্ঘটনাকে তাদের পক্ষ থেকে হত্যা চেষ্টা বলা হচ্ছে। গতকালকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস দাবি করেছে যে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। আসলে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যা করার চেষ্টা হয়েছে কিনা সেটা একটু আমরা দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বহরের একটি গাড়ি। তবে তারা অক্ষত রয়েছেন। এই ঘটনায় ট্রাক চালক সহ দুজনকে আটক করা হয়েছে। আর হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অন্যান্য সদস্যরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় গাড়ি বহরে একটি প্রাইভেট কারকে চাপা দেয় একটি ট্রাক। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন হাসনাত সার্জিস এবং হাসনাত ভাই আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে একটি ট্রাক আমাদের গাড়িটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে সেই গাড়িতে হাসনাত ভাই এবং সার্জিস ভাই অবস্থান করেনি। গাড়িটি তারা পরিবর্তন করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এখন সার্জিস ভাই এবং হাসনাত ভাই সুরক্ষিত আছে, ভালো আছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সমাবেশে বক্তারা হত্যা চেষ্টার অভিযোগ এনে জড়িতদের বিচারের দাবি জানান। ওরা যদি ভেবে থাকে সাইফুল ভাইকে হত্যা করে হাসনাত সার্জিসের উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব, আমরা বলতে চাই কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব নয়। দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন ছেড়ে মারা দেওয়া হয়েছে তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। দিল্লির মোদির মস্তক কেঁপে উঠেছে। আমাদের শেষ বর্ষার জায়গা তো চিন্ময় কৃষ্ণ ছিল, এখন তো তাকেও বাঁচাতে পারছি। বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ দুই সমন্বয়ক জনাব হাসনাত এবং সার্জিস চট্টগ্রামে দুর্ঘটনায় পড়েছেন এবং এই দুর্ঘটনাকে তাদের পক্ষ থেকে হত্যা চেষ্টা বলা হচ্ছে। আমরা একটু দেখতে চাই হাসনাত সার্জিসকে কি কেউ হত্যা করতে চায়? করতে চাইলে কেন করতে চায়? ঘটনা যেটা ঘটেছে সেটা প্রথম আলোর রিপোর্ট থেকে আমি পড়ছি। সেটা হচ্ছে এরকম, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান হাসনাত ও সার্জিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুন্তি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাদের গাড়ি বহরে 12টি মোটরসাইকেল, 2টি কার ও একটি পাজেরো গাড়ি ছিল। সাইফুলের গ্রামের বাড়ি থেকে 12 কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি হাজি রাস্তার মাথা ওই এলাকার বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে 12টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত সার্জিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের বাঁ দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত সার্জিসের কয়েকজন সফর সঙ্গী ছিলেন। এই দুর্ঘটনা সম্পর্কে ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ এখানে অনেক কথা বলতে গিয়ে এটাকে হত্যা চেষ্টা বলছেন এবং তিনি বলছেন প্রাথমিক তদন্তে চালক ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মালামাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে। এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, জনাব হান্নান মাসুদ মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি এই হামলার সাথে ভারতের রকে জড়িয়েছেন। এই ঘটনার পর জনাব সার্জিস হাসনাত তারা স্ট্যাটাস দিয়েছেন, একই স্ট্যাটাসে দিয়েছেন, মারবা পারবা না। একই সঙ্গে নিজেদের তারা বলছেন যে আবরার ফাহাদ এবং সাইফুল আলম আলিফের উত্তরসূরি হিসেবে উনি বলছেন আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদরা মরে না, এটা বলেছেন তারা। এবং আসলে ঘটনাটা কি হতে পারে এবং সত্যিকার অর্থেই
কেউ তাদেরকে হত্যা করতে চায় কিনা। এখানে আরেকটু যোগ করে রাখবো, জনাব সার্জিসকে আমি মিডিয়ায় কথা বলতে দেখেছি, সেখানে তিনি এক জায়গায় বর্ণনা করছেন এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য তার কাছ থেকে পেলাম। সেটা হলো, সে ট্রাক চালককে যখন আটক করা হয় তখন তারা জানতে পারেন এই ট্রাক মালিক যিনি আছেন তিনি এই সাম্প্রতিক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে মামলা আছে, হত্যা চেষ্টা বা এই ধরনের মামলা, মানে এই মুহূর্তে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যে ধরনের মামলা, সে ধরনের মামলা আছে তার বিরুদ্ধে। এবং জনাব সার্জিসও খুব স্পষ্টভাবে বলছেন যে ডকুমেন্টের কথা বলছে, যেখানে মাল খালাস করার কথা বলছে, সেই ডকুমেন্ট সে দেখাতে পারেনি এবং তার হাতে যে ডকুমেন্ট দেখানো হয়েছে সেটা আসলে তার যে বক্তব্য সেটাকে সমর্থন করে না, এই ধরনের তথ্য। তাদের দুজনকে কি হত্যা করার চেষ্টা হতে পারে? উত্তর হচ্ছে পারে, নানা দিক থেকে পারে, সে সম্ভাবনা নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কারণ আমরা জানি আমাদের এই শেখ হাসিনা পতনের সাথে যে কয়েকজন মানুষকে আমরা ওই সময়টাতে অন্তত প্রচুর সামনে দেখেছি, তাদের মধ্যে হাসনাত সার্জিস ছিলেন। আমাদের মনে থাকার কথা, কিছুদিন আগে শেখ হাসিনা যখন হুমকি দিচ্ছেন, এই হুমকি কাদেরকে এসে দেখে নেবেন এই তালিকা দিচ্ছিলেন সর্বশেষ একটা ফোন কলে, সেখানে তিনি সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের কথা বলছিলেন। সুতরাং হাসনাত সার্জিসরা শেখ হাসিনার টার্গেটের তালিকা আছে, আর অনেকে আছে কিন্তু তারা একেবারে তালিকার প্রথম দিকে থাকবেন, মানে সব সমন্বয়করা, এর বাইরেও লোকজন টার্গেটে থাকতেই পারেন, তিনি যদি একবার চট করে ঢুকে পড়তে পারেন। ফলে তার ক্ষুব্ধতা আছে এবং এই ক্ষুব্ধতার কারণেই এই দুজন বা আরও অন্য কোনো সমন্বয়করা নিশ্চিতভাবেই হামলার শিকার হতে পারেন, তাদের মৃত্যুর ঝুঁকি বা প্রাণের ঝুঁকি আছে, এটাও ভুল না। জনাব হান্নান মাসুদ যেটা বলেছেন সেটাও উড়িয়ে দেওয়া যাবে না, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে প্রচুর রেটরিক ব্যবহার করছেন এই সমন্বয়করা। মানে আমরা যারা অন্তত বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, আমরা ভারতকে ইগনোর করে আমাদের পক্ষে কথা বলা সম্ভব না, কারণ বাংলাদেশের এই গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বাধাগ্রস্ত করার জন্য একমাত্র দেশ হিসাবে ভারত সবচেয়ে অ্যাক্টিভ আছে, এর বাইরে আর কোনো দেশের কাছাকাছি পর্যায়েরও কিছু করছে না। সবাই আমাদের এক ধরনের সমর্থনই করছে, কিন্তু ভারত এটা করছে। ফলে ভারতকে সমালোচনা করা ছাড়া, ভারত যা করছে সেটাকে প্রতিবাদ করা ছাড়া আমাদের এই বর্তমান সময়ে কোনো আলোচনা হতে পারে না। এবং একেবারে সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময়কে কেন্দ্র করে একজন মুসলিম আইনজীবীর হত্যাকাণ্ড আমরা দেখেছি, যে তার দাফনে গেছেন সমন্বয়কেরা এবং সেখানে জনাব সার্জিস খুবই টাফ বক্তব্য দিয়েছেন ইসকনের বিরুদ্ধে। এর আগেও আমাদের নানা সময়ে আলাপগুলো করতে হয়েছে। বারবার বলছি, ভারতকে বাদ দিয়ে আমাদের এখনকার পলিটিক্যাল ন্যারেটিভ কোনোভাবে অ্যাস্টাবলিশড হবে না, সুতরাং ভারতও ক্ষুব্ধ থাকতে পারেন। এবং ভারত এই কিছুদিন আগেই, কয়েক মাস আগেই কানাডাতে, আমেরিকাতে মানুষজনকে, শিখ নেতাদেরকে খুন করার হিস্ট্রি আছে, যেগুলো আমেরিকা আর কানাডা অফিসিয়ালি বলছেন। আমি বলছি না তাদের ক্ষেত্রে ভারত এই চেষ্টা করছে, কিন্তু সেদিক থেকেও যে ঝুঁকি নেই এটা উড়িয়ে দেওয়া যায়, এটা বলা যাবে না, আমরা এটা উড়িয়ে দেব না। আর শুধু তারা নন, আরও যারা আছেন, যারা ভারতকে ডিল করে, ভারতের প্রবলেম সামনে এনে কাজ করতে চান, প্রত্যেকের জীবনে একই রকম ঝুঁকি আছে। এবং বলা বাহুল্য যে এটা শেখ হাসিনার দিক থেকে স্পন্টেনিয়াসলি আসবার যথেষ্টের বেশি কারণ আছে। এবং আমরা বহুদিন থেকে এই কথা বলার চেষ্টা করছি যে তাদের প্রচুর ফান্ড আছে, তারা সেটা এখানে ইউজ করতে চাইবে, এত টাকা আছে, তাদের পক্ষে এটা করা খুব কঠিন কিছু না। সুতরাং এটা যদি সেই চেষ্টা নাও হয়ে থাকে, তর্কের খাতিরে বলছি, তারা যেভাবে বলছেন এটা সেই সম্ভাবনা আছে, কিন্তু আমরা গাড়িটা যতটুকু ভেঙেছে তাতে আমার কাছে মনে হয়েছে যে ট্রাকটা যদি ফুল ফ্লেজেড আঘাত করার চেষ্টা করতো, আমি আসলে ওই ঘটনাটা ওই সময়টা জানি না, এটা একটা দুর্ঘটনাও যদি হয়ে থাকে, সাধারণ দুর্ঘটনা, কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে মনে হয়েছে ট্রাকটাও কি তার ট্রাক থামানোর চেষ্টা করছিলেন, কারণ একটা ট্রাক মোটামুটি গতিতে যদি সংঘর্ষ হতো আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারত। সো ট্রাকটাও কি থামানোর চেষ্টা করেছে, এই প্রশ্ন আসতে পারে। আবার নিশ্চিতভাবেই যিনি ওই প্রাইভেট কারটা চালাচ্ছিলেন তিনি নিজেও দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেছেন, সে কারণে কম হয়ে থাকতে পারে। হোয়াট এভার ইট ইজ, সিচুয়েশন যেটাই হোক না কেন, এটা তাত্ত্বিকভাবে বলছি, এটা যদি দুর্ঘটনাও হয়ে থাকে, আমি বলছি না, এটা যারা ছাত্র সমন্বয়করা আছেন তারা যা দাবি করছেন সেটাই হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু যেটা দুর্ঘটনাও হয়ে থাকে এটা একটা ওয়েক আপ কল। এই মানুষগুলো যারা আছেন তাদের সতর্ক হওয়ার সময় এসছে। আমি একটা কথা, বা আমরা অনেকেই এই কথাটা প্রচুর বলছি, বাংলাদেশে ঝামেলা বাঁধিয়ে শেখ হাসিনা আবার এখানে পুনর্বাসিত হবেন, সেটা হবে না। আমি এটুকু খুব স্পষ্টভাবে বুঝি, এমনকি ভারতও চাইবে না শেখ হাসিনা আবার বাংলাদেশে এসে, শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করে কোনো পরিকল্পনা সাজাতে, কিন্তু যত রকম সম্ভব তত রকম ডিস্টার্ব করার চেষ্টা করবে তারা। আমি শেখ হাসিনার ফোন কলগুলো একটা ক্লিয়ার মেসেজ আমাদেরকে দেয়, অত্যন্ত প্রতিশোধ পরায়ণ মানুষ, ভিনডিকটিভ মানুষ তিনি, তার ভেতরে ক্রমাগত প্রতিশোধ নেবার আগুন জ্বলছে, তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য ব্যবহার সেই রকম।
অনেকবার বলতাম যে তার মধ্যে হুইব্রিস সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, সেই সিনড্রোমের মানুষ নিজকে সব ভুল ত্রুটির ঊর্ধ্বে গড লাইক একজন মানুষ মনে করতে শুরু করে। শেখ হাসিনা নিজকে তাই মনে করছিলেন, তার পাশে চাটুকাররা যারা ছিল তারা তাকে সেটা বানিয়েছে। সেই নারী যখন এই বিভৎসভাবে পতিত হন, ধ্বংস হয়ে যান, তার ইগো কি মারাত্মকভাবে হার্ট হতে পারে সেটা আমরা বুঝতে পারি, এবং সেটার মাসল হিসাবে তার মধ্যে তীব্র ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা জেগে উঠতেই পারে। এবং তাতে এই সমন্বয়করা বা আরও যারা যারা আছেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, তার বিরুদ্ধে এখনও কথা বলছেন, সবাই এই ঝুঁকির মধ্যে আছে। এবং বলা বাহুল্য, শেখ হাসিনার পতন তো শুধু তার পতন না, শেখ হাসিনার পতনে আসলে অনেক বেশি পতন হয়েছে রাষ্ট্র হিসেবে ভারতের। তার ফরেন পলিসি, তার নেইবারহুড পলিসি, এগুলো প্রত্যেকটা ডিজাস্টার হয়ে গেছে। সুতরাং তাদেরও একই রকম অ্যাটিটিউড। এবং ভারত ব্যক্তি শেখ হাসিনার মতো ইগোয়েস্টিক। আমি বহু সময় বলি যে সুপার পাওয়ারের ইগো থাকতে হয় না। ভারত এই কারণে সুপার পাওয়ার হবে না যে তার তৃতীয় শ্রেণীর ইগো থাকে শিশুদের মতো। সো সেটাও একটা ফ্যাক্টর সামনে আছে, ফ্যাক্টর মাথায় রাখতে হবে। সব কিছু যোগ করে আমরা বলবো যে বিশেষ করে যাদের এই ঝুঁকির পরিমাণ বেশি, তাদের দিকে সরকারের দৃষ্টি রাখা দরকার এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এটা অ্যাসেস করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এবং বহুবার বলেছি আমরা, সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা দেখেছি যে সরকারের গোয়েন্দা নেটওয়ার্ক খুব ভালো মতো কাজ করছে না। সো গোয়েন্দারা যদি ঠিকঠাক মতো কাজ করেন এবং গোয়েন্দারা যদি তাদের পারফরমেন্স ধরে রাখতে পারেন একটা অপটিমাম লেভেলে, এই ধরনের অনেক কিছুই আসলে আগাম তথ্য পাওয়া সম্ভব। এবং এটাই এখন এনশিওর করতে হবে, কারণ সত্যিকার অর্থেই যে সবাইকে পুলিশ পাহারা দিয়ে কন্টিনিউয়াসলি চালানো নেওয়া খুব সোজা ব্যাপার না। আর আপনারা যখন রাস্তায় যাচ্ছি তখন আসলে এই ধরনের প্রবাবিলিটি তো এড়িয়ে ফেলা খুব কঠিন হবে। আর সরকারেরও বাইরে আমি দাবি করব, আমি চাইব, এরা খুবই তরুণ, আমি যারা সমন্বয়ক আছেন বা এই মুভমেন্টের সাথে আছেন তাদের কথা বলছি, এই তরুণদের নিজেদের দিক থেকেও যতটা সম্ভব সতর্ক তাদের থাকতে হবে। এটা একটা ওয়েক আপ কল। তাদের যে কারো উপরে যে কোনো ধরনের বিপদ এসে হাজির হতে পারে। তাদেরকে আমি সতর্ক থাকার জন্য বলবো, তারা সতর্ক থাকুন। তারা আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মানুষ, তারা জীবনের ঝুঁকি নিয়েছেন এবং আমি জানি যে তারা হয়তো মরতেও ভয় পান না, কিন্তু যুদ্ধ যখন শেষ হয়েছে, ভবিষ্যৎ যুদ্ধটার জন্য, এই দেশটাকে ঠিকঠাক মতো গড়ে তোলার জন্য তারা রাজনৈতিক দল করবেন শুনছি। সুতরাং এই সব কিছুর জন্য তাদেরকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এটা যেন তারা মনে রাখেন। গতকালকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস দাবি করেছে যে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। আসলে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যা করার চেষ্টা হয়েছে কিনা সেটা একটু আমরা দেখব। হাসনাত আর সার্জিস দাবি করতেছে যে গতকালকে তারা যখন চট্টগ্রামের আইনজীবী সাইফুল আলমের জানাজা শেষে তারা যখন ঢাকায় ফিরছিল, তখন ঢাকায় ফেরার পথে তাদের গাড়িকে একটা ট্রাক চাপা দেয় এবং গাড়িটা দুমড়ে মুচড়ে যায়। ভাগ্যক্রমে তারা সেই গাড়িতে ছিল না, তারা সেই গাড়িতে গেছিল, কিন্তু আসার সময় তারা গাড়ি পরিবর্তন করে। এখানে কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, তারা দাবি করেছে তাদের গাড়ি বহরে 3টা গাড়ি ছিল এবং যে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা পাজর গাড়ি। এত দামি বিলাসবহুল গাড়ি পেলো কোথায়? তাদের এই গাড়ির কস্টিং, ফুয়েল, আসা যাওয়ার খরচ, এগুলো তারা কোথায় পায়? হাসনাত এবং সার্জিস দুজনই বেকার, তাদের দৃশ্যমান কোনো ইনকাম নেই, কোনো ব্যবসা নেই, তাহলে তারা এই এত বড় গাড়ির বহর এটা মেনটেন করার খরচ কোথা থেকে পায়? দ্বিতীয় কথা হলো যে তাদের হত্যার চেষ্টা করা হয়েছে, একটা ট্রাক তাদের চাপা দিয়েছে। আপনারা এই গাড়ির ছবিটা একটু খেয়াল করেন সুন্দর করে। সেটা হলো, দেখেন যে এই গাড়ির সামনের দিকের বাম পাশের হেডলাইটের অংশে সামান্য একটু ক্ষতি হয়েছে। তারা যেটা দাবি করেছে সেটা হলো ট্রাক চাপা দিয়ে তাদের গাড়িটাকে দুমড়ে মুচড়ে ফেলেছে। এই দুমড়ে মুচড়ে ফেলার অংশ হলো শুধু হেডলাইটের অংশটুকু ভাঙা। দুমড়ানো মুচড়ানো বলতে আমরা কি বলি, যে পুরো গাড়িটা একদম ভর্তা হয়ে যাবে, সেটাকে বলা হয় দুমড়ানো মুচড়ানো। এরকম কিন্তু আঘাত না, যেটা তারা প্রথম মিথ্যাচার করেছে। 2 নম্বর হলো যে এই গাড়িটার সামনের অংশের হেডলাইটে ভাঙা, তার মানে এই গাড়িকে কেউ মারে নেই, এই গাড়িটাই কাউকে গুতা দিয়েছে। গুতা দেওয়ার ফলে সামনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে হেডলাইট। কেউ যদি এই গাড়িকে গুতা দিতে হয় সাইড থেকে দেবে অথবা পেছন থেকে দেবে, সামনের দিক থেকে তো গুতা দেওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ এই গাড়িটাই, হাসনাত এবং সার্জিসের ব্যবহৃত গাড়িটাই অন্য গাড়িকে মেরেছে। অন্য গাড়িকে মারার পরে তারা কিন্তু আবার সেই গাড়ির ড্রাইভার এবং হেল্পারকে দোষ দিয়েছে। কিভাবে দোষ দিয়েছে? যখন তাদের এই গাড়িটা একটা ট্রাককে ধাক্কা দেয়, তখন সেই ট্রাক চালক এবং ট্রাকের হেল্পারকে তারা দোষারোপ করে যে তোরা কেন আমাদের গাড়িকে ধাক্কা দিলি। এবং এক পর্যায়ে তারা এই ড্রাইভার এবং হেল্পারকে প্রচণ্ড রকম গণপিটুনি দেয় এবং তাদের সাথে থাকা লোকজন তাদের এলোপাথারি মারধর করে এবং থানায় হস্তান্তর করে। কেন সার্জিস এবং হাসনাত এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্টকে হত্যা চেষ্টা বলে দাবি করছে? হাসনাত এবং সার্জিস এই ছোট্ট একটা ঘটনাকে হত্যা চেষ্টা বলে দাবি করছে শুধুমাত্র পাবলিক সেন্টিমেন্টটা নেওয়ার জন্য। এখন তাদের সেই আগের জনপ্রিয়তা নাই। 5ই আগস্টের পূর্বে তাদের ষড়যন্ত্রের জনগণ যেভাবে পা দিয়েছিল, সেই জনসমর্থনটা এখন আর তাদের পক্ষে নাই। এ কারণে তারা এখন এই ছোটখাটো ঘটনাকেও পাবলিক সেন্টিমেন্ট কাজে লাগানোর জন্য তারা এটাকে বড় আকারে হত্যা চেষ্টা আকারে জনগণের সামনে নিয়ে আসছে, যদিও এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং এই ধরনের বড় কোনো অ্যাক্সিডেন্টই সেখানে ঘটেনি। সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ তাদের এই মিথ্যাচার প্রচারের জন্য তারা কাকে বেছে নিয়েছে? আপনারা যদি হাসনাত এবং সার্জিসের ভিডিওটা দেখেন, তাদের সাক্ষাৎকারটা কে প্রচার করেছে দেখবেন। সেই সাক্ষাৎকারটা প্রচার করেছে ইলিয়াস। অর্থাৎ জুলাই আগস্টের পূর্বে তাদের যে দোষর ছিল জামাত শিবিরের উগ্রপন্থী প্রোডাক্ট ইলিয়াস, বিদেশে বসে বসে বিভিন্ন মিথ্যাচার উস্কানিমূলক ভিডিও দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করে থাকে। সেই ইলিয়াসকে দিয়েই তারা এই মিথ্যাচারটা সারা দেশে ছড়িয়ে দিয়েছে এবং
তারা তাদের বিশ্বাসযোগ্য মাধ্যম মনে করেছে যে ইলিয়াস, এবং ইলিয়াসে কিন্তু বলছে বারবার যে এই গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে এবং এই গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছে, এবং সেটার সাথে সুর মিলিয়ে তাদের শেখানো কথা, তাদের শেখানো মত, তিনজনই সার্জিস, হাসনাত এবং ইলিয়াস সুন্দর করে গুছিয়ে ভিডিও বানিয়ে প্রচার করছে। এটা বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। সারা বাংলাদেশ এখন চলছে, জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এই দুটি কাজই তারা করতে পারে। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই। কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই ধরনের একটা অন্ধকার যুগের দিকে আমাদের দেশটাকে ঠেলে দিচ্ছে, দেশের মানুষকে ঠেলে দিচ্ছে। আশ্রয়ের মাধ্যমে যাদের পরিবার ঘর দিয়েছি সেগুলো দখল করে দিচ্ছে। মানে দখলবাজি, চাঁদাবাজি, আসামি হোক আর না হোক সেখানে যে তাদের কাছে চাঁদা দেওয়া, নইলে মামলা দেওয়া, মামলাবাজি, চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন, দেশের মানুষকে রক্ষা করার। তো আমি আমাদের প্রবাসী যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল পদক্ষেপ আপনারা নিচ্ছেন, আপনাদের অনেক ধন্যবাদ। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই। কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। সব জায়গায় তার ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে। আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী আমাদের বাড়ি ঘর পুড়ে অঙ্গার হয়ে গেছে, এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও। তো আমি আপনাদের সবাইকে এইটুকুই বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা, তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এটা একান্তভাবে অপরিহার্য। তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আন্তর্জাতিকভাবেও আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন, আওয়ামী লীগ 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়। আর দুর্ভাগ্যের বিষয়, সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে, সেটাই আমার সকলের কাছে আবেদন। সবথেকে দুঃখের বিষয়, জাতির পিতার নাম মুছে ফেলা, তারকে অপমান করা। ওই 32 নম্বর আমাদের 2 বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি, আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম। আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত, সেটাও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আমাদের বাড়িঘর সব তো পুড়িয়ে লুটপাট করা হয়েছে। কাজে সারা দেশের মানুষেরই যখন সব কিছু গেছে, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আফসোস একটাই, যে দেশটাকে সোনার বাংলা করে তোলার পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছিলাম, তার সাথে বাংলাদেশের মানুষের জীবন বা উন্নত ছিল, কোথাও হাঁকা ছিল না, কোথাও ভিক্ষাবৃত্তি ছিল না, মানুষের জীবনে স্বস্তি ফিরেছিল, সেটাকেই নস্যাৎ করেছে। এবং সাধারণ মানুষ, সাংবাদিক, সাংস্কৃতিসেবী, সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, প্রত্যেকেই আজকে জীবনে হাহাকার। এটাই আমার একমাত্র বক্তব্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয়। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে বলবেন। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।